মধ্যে মানুষ কেমন আছে, মেহেরপুরের মানুষ বিশেষ করে, যেহেতু কথা বলছি মেহেরপুর থেকে, মেহেরপুরের দুজন ব্যক্তিত্ব আমার এই স্টুডিওতে উপস্থিত হচ্ছেন। আমার ডানে বসা আছেন জনাব আনসারুল হক, বর্ষিয়ান রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ, বিএনপির আহ্বায়ক কমিটির মেহেরপুর জেলা শাখার সম্মানিত সদস্য, এবং আমার সর্বডানে বসা আছেন আনোয়ারুল হক কালু, যিনি সংস্কৃতিজন, ব্যবসায়ী নেতা, এবং কোনো একটা সময়ে তিনিও রাজনীতি করতেন, খোঁজ খবর রাখছেন নিবিড়ভাবে। এই দুজনের সাথে কথা বলবো মেহেরপুরের রাজনীতির অবস্থা নিয়ে, বিশেষ করে বিএনপির রাজনীতির কথা জানবো আনসারুল হকের কাছে, আনোয়ারুল হক কালুর কাছেও জানবো। দুজনই খুব নিবিড়ভাবে মেহেরপুরের রাজনীতিকে সবসময় পর্যবেক্ষণ করে থাকেন, কখনো সক্রিয়ভাবে, কখনো বা একটু পর্দার আড়ালে। এখন দুজনই অনেকটাই সক্রিয় আছেন স্ব জায়গা থেকে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। জনাব আনোয়ারুল হক কালু এবং আনসারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি দুজনকে। মেহেরপুরের বিএনপির রাজনীতিটা দিয়ে আলোচনাটা আসলে শুরু করতে চাই। আনোয়ারুল হক কালু, 9 মাসে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে কোনো রাজনৈতিক সরকার নাই, এটা একটা নতুন ফেনোমেনা বলাই যায়। তার কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়গুলা দেখেছি, তখন তাদের সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তারা আসতেন, এবং সর্বশেষ আমরা 8 সালে একটা দীর্ঘমেয়াদী 2 বছরের একটা সরকার দেখেছিলাম। সেটাও তত্ত্বাবধায়ক সরকারের আর একটা ভার্সন ছিল। এটা আবার নতুন আর একটা ভার্সন, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকার সংস্কার করবেন এবং নির্বাচন করবেন, দুটোই একসাথে করবেন। এটা নিয়ে 9 মাস পাড়ি দিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা মত পার্থক্যও আছে, পাশাপাশি কিছু ব্যাপারে মত ঐক্যও আছে। কিভাবে দেখছেন মেহেরপুরের রাজনীতি? ধন্যবাদ আপনাকে। 5ই আগস্টের পরে যে সরকার, 5ই আগস্টের যে আমরা পরিবর্তন যেটা দেখলাম, যেটাকে আমরা বিপ্লব বলি আর যে যাই বলি আর কি, তাতে মানুষের মধ্যে এক ধরনের একটা আকাঙ্ক্ষার সৃষ্টি ছিল। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের খুব বেশি মানুষ যে আশান্বিত হতে পারছে সেটা আমার কাছে মনে হয়নি। অনেক ক্ষেত্রে মানুষ আশাহত হয়েছে। একইভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে যেমন আশাহত হয়েছে, সংস্কার এবং নির্বাচন সব ক্ষেত্রেই কিন্তু এক ধরনের মানুষ আশাহত হয়েছে। সাথে সাথে রাজনীতি নিয়েও মানুষ খুব আশান্বিত হওয়ার মতো তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে এই কয় মাসে, সেটা প্রধান বিরোধী দল ছিল যেটা এর আগে, এখনকার সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং অপরাপর অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে, কাউরির কাছ থেকে, ইভেন সর্বশেষ যে নতুন রাজনৈতিক দলের জন্ম হলো এনসিপি, কারো কাছ থেকে মানুষ খুব সুনির্দিষ্ট আশান্বিত হওয়ার মতো কিছু, আমি যতটুকু রাজনীতি বুঝি বা যতটুকু আমি খোঁজ খবর রাখি, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আশান্বিত হতে পারছি। এখন মানুষ কিভাবে ভাবছে সেটা তো মানুষের সাথে, একদম সাধারণ মানুষের সাথে যেটুকু আমাদের সম্পর্ক, এক ধরনের হতাশা মানুষের মধ্যে কাজ করছে। আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এটা নিয়ে মানুষ এক ধরনের শঙ্কার মধ্যে এখন। আনসারুল হক, এই শঙ্কা মধ্যে আছে আনোয়ারুল হক কালু বলছে, আপনার অবজারভেশন? না, ঠিকই আছে। মানুষ শঙ্কা এবং হতাশা, এমনকি মানুষ অভিভাবকহীন অবস্থায় বিপদগ্রস্ত আছে। আমরা 5ই আগস্টের যে বিপ্লবী সরকারকে বলি, সে সরকারের প্রথমত গোড়াই গেল। বিপ্লবী সরকার তো গঠিত হবে বিপ্লবের সমস্ত শক্তিকে ইউনাইটেড করে তাদেরকে সঙ্গে নিয়ে একটা বিপ্লবী সরকার গঠন হবে।
এবং সেখানে অবশ্যই সরকার গঠনের মধ্য দিয়ে একটা দেশ পরিচালনার জন্য অভিজ্ঞ, পোড় খাওয়া এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি প্রয়োজন। এখানে কিন্তু আমরা এখানে দেখেছি যাদের কোনোই রাজনৈতিক অভিজ্ঞতা নেই, অতীত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, কারোর প্রফেশন ছিল শিক্ষকতা, কারোর ব্যবসা, কেউ অবসরপ্রাপ্ত বা কেউ ছাত্র উপদেষ্টা, ছাত্রদের মধ্যে থেকে এসেছে। এই যে এক একজন উপদেষ্টা এক এক ভাবে চলতেছেন, তাদের কথাবার্তার মধ্যে কোনো সিমিলারিটি নাই। তো আর এসবগুলো রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক অবস্থা। আপনি যেভাবে ব্যাখ্যা করছেন তাহলে কি সত্যিকার অর্থে এটা বিপ্লব হয়েছিল? বিপ্লব বিপ্লব তো অবশ্যই হয়েছে, বিপ্লব হয়েছে, এটা ফ্যাসিবাদের উৎখাত হয়েছে, অভ্যুত্থান হতে পারে, এটা বিপ্লব তো অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান ইজ জাস্ট বিপ্লব তো সে আলাদা প্রশ্ন এবং আলাদা টার্ম এবং আলাদা কন্ডিশন থেকে নিয়েই বিপ্লবের টার্মটা তো সাধারণত মার্ক্সীয় টার্ম, এবং মার্ক্সবাদের আদর্শ নিয়ে যারা বিপ্লব করে তারাই দেশে দেশে বিপ্লবী সরকার গঠন করে। যাই হোক, এখানে একটা ওইরকম অভ্যুত্থান ঘটেছে জনতার, ছাত্র জনতার। আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যাচার, অবিচার, নিপীড়নের শিকার হয়ে সমস্ত মানুষ ইউনাইটেডলি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। সে লড়াইয়ের পরিণতিতে একসময় ছাত্ররাও যোগ দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে বিদায় করেছে। আওয়ামী লীগের বিদায় হওয়ার পরে দেশের মানুষের একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা ছিল যে এবার অন্তত পক্ষে দেশটা সুন্দরভাবে চলবে, আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে, আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু এই সরকার আসার পর থেকে এটা পুরো একটা আমলাতান্ত্রিক সরকারের রূপ নিয়েছে। এরা নির্ভর করছে আমলাতন্ত্রের উপর। একটা জনগণের সরকার না থাকলে জনগণের জন্য অভিভাবক থাকে না। আপনি পৌরসভায় দেখেন, একজন প্রশাসক নিয়োগ আছে, এডিসি পদমর্যাদা, তার সাধারণ মানুষ একজন চেয়ারম্যান, তার ইলেক্টেড চেয়ারম্যান থাকলে তার কাছে নিজের কথাটা বলার জন্য নির্বিঘ্নে চলে যেতে পারে। কিন্তু যেহেতু ওখানে উনি আছেন, সেখানে যেতে গেলে পারমিশন নেওয়া লাগে, পারমিশনের ক্ষেত্রে মানুষকে অপেক্ষা করতে হয়। আমি কয়েকদিন আগেই একটা ঘটনা দেখলাম, আমার গ্রামের একটা ছেলে একটা চরিত্রগত নাগরিকত্ব সার্টিফিকেট নেবে, তাকে 7 দিন অপেক্ষা করতে হয়েছে। তো থানায় দেখেন, পুলিশ তো আমাদেরই পুলিশ, সেই পুলিশ যে পুলিশ জনগণের বন্ধু না হয়ে সারা জীবন জনগণের নিপীড়ক হয়ে কাজ করে গেছে, সেই পুলিশ আছে, তার ক্যারেক্টার কোনো চেঞ্জ হয়নি। সে থানাতে একটা মানুষ বিপদগ্রস্ত হলে, বিপদে পড়লে জনগণের যদি প্রতিনিধি থাকতো তাহলে প্রতিনিধির কাছে বলতো, প্রতিনিধি তাদের সহযোগিতা করতো এবং পুলিশের কাছ থেকে যথাযথ যে এটা ব্যবহারটা পাওয়ার কথা সেখানে পেত। এই মুহূর্তে কিন্তু সেগুলো হচ্ছে। কোর্ট কাছারিতেও যেই মানুষ ডিসি সাহেবের কাছে বা অন্য যে কোনো অথরিটির কাছে যেই যদি সার্ভিস পেতে চায়, তো সেক্ষেত্রেও তাদেরকে প্রচুর বিড়ম্বনার মধ্যে থাকতে হয়েছে। আবার এদিকে দেখছি আমরা বাজার ব্যবস্থাপনায় কোনো নিয়ন্ত্রণ সরকারের নাই। স্বাভাবিকভাবে বাজারে যে নিয়ম, ডিমান্ড এবং সাপ্লাই, সেই নিয়মে যখন কোনো জিনিসের সাপ্লাই সঠিকভাবে থাকতে, আমরা দেখছি তার একটু দাম কম হচ্ছে, যখন সাপ্লাইটা ঠিক মতো আসছে না, খুশি মতো দাম দর এটসেট্রা চলছে। বাজার তো নিশ্চয় করে কেন আপনারা, বেগুন এখন 60, 70, 80 টাকা। পেঁয়াজ হঠাৎ করে শুনলাম পেঁয়াজ 20-25 টাকা পাওয়া যাচ্ছিল, পেঁয়াজ হঠাৎ করে শুনছে দেখি দাম বেড়ে গেছে। এটা কারণ কি মনে করছেন? এটার কারণ বাজার অব্যবস্থাপনা, বাজারের অব্যবস্থা। এই জন্য কি আপনারা কখনো রাজনৈতিক ভাবে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন, যদিও আমি এই আলোচনায় আসতাম কিন্তু আপনি উত্থাপন করলেন যে তাহলে কি আসলে এখানে আমি যদি বলি যে এখানে যেহেতু এখানে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি এখানে কাজ করছে না, সবটাই আপনি আমলাতান্ত্রিক একটা সরকারের মানে ছত্রছায়ায় রাষ্ট্র পরিচালিত, আমলাতন্ত্রের উপর নির্ভর করেই রাষ্ট্র নির্ভর করছে, তাহলে কি এই অব্যবস্থাপনার
ব্যাপারে আপনারা কি কখনো দলগতভাবে ডিসি সাহেব হ্যাঁ, বা এখানে পুলিশ প্রশাসন তাদেরকে কি আমরা শরণাপন্ন হয়েছে? হ্যাঁ আমরা বিভিন্ন ব্যাপারে, যেহেতু এখানে একটা শাসন ব্যবস্থা এইভাবে হয়েছে, আমাদেরও একটু সতর্কনে কাজ করতে হচ্ছে, কারণ আওয়ামী লীগ এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা চাই না যে এই সরকারকে হটিয়ে আবার আওয়ামী লীগের পুনরুত্থান করবে। সে কারণে আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে, বড় রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সতর্ক অবস্থায় থাকতে হয়। যে কোনো ব্যাপারে, যে কোনো অব্যবস্থাপনা বা কোনো প্রয়োজনে আমরা কিন্তু বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আমি এবং আমার আরেক সিনিয়র নেতা ইলিয়াস হোসেন সাহেবের সঙ্গে, এসপি সাহেবের সঙ্গে, ওসি সাহেবের সঙ্গে বিভিন্ন ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এবং আমরা চাচ্ছি যে তাদের একটু মানুষের প্রয়োজন বা মানুষের সুবিধার জন্য যে কাজগুলো তারা একটু করুক। সেখানে আপনাদের সহযোগিতা কি তিনারা মানে চাচ্ছেন? হ্যাঁ, ডিসি যখন প্রশাসন কখনো কখনো আমরা তাদেরকে বলেছি, আমরা দেখেছি যে 16 আনা না হলেও তারা আমাদের কথা কিছুটা গুরুত্ব দিয়ে আপনার সে কাজগুলো করার চেষ্টা করে। কয়েকদিন আগে আপনার ঈদ উল ফিতর উপলক্ষে, ঈদ উল আজহা উপলক্ষে একটা ডিসি সাহেবের অফিসে মিটিং ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। আমাদের বিভিন্ন কথার মধ্যে দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানির ব্যবস্থাপনা বা ইত্যাদির মধ্য দিয়ে একসময় আমাদের ইলিয়াস হোসেন একটা প্রসঙ্গ উত্থাপন করলেন যে এখানে যেহেতু এডিসি সাহেব পৌর ব্যবস্থাপনায় আছেন, পৌরসভার কিছু গরু আমরা দেখেছি যে যত্র তত্র রাত্রে দিনে সর্বত্র ঘুরে বেড়ায়, এবং তাদের সেই বর্জ্য রাস্তাঘাটে সিটি ছড়িয়ে থাকে, সেখানে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং নোংরাও হয় রাস্তাঘাটে। এই ব্যাপারটা উত্থাপন করার পরে এডি সাহেব বললেন, ঠিক আছে আপনারা বলছেন, আমার তো নোটিশে ছিল না, তো আমি এ ব্যবস্থা পৌরসভা থেকে ব্যবস্থা নেব। এসপি সাহেবের কাছে একদিন কিছু ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, উনি বললেন ঠিক আছে, আমি আপনারা আমাকে সহযোগিতা করলে আপনাদের এই ব্যবসাগুলো যা বললেন সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা আসবো আপনার কাছে। ইয়েতে আমরুল হক কালু, এই আপনাকে যদি একটি প্রশ্ন করি, এই যে প্রশ্নটা উত্থাপন হলো, আমলাতান্ত্রিক নির্ভরতার বর্তমান সরকার কিছু করারও নেই, যেহেতু জনপ্রতিনিধি নাই, তাহলে যদি বড় দল হিসাবে বিএনপিকে কখনো ডাকে, তাহলে সেই সাহায্য সহযোগিতা যদি আসলে ডিসি সাহেব বা পুলিশ প্রশাসন নিতে চান তাহলে নিতে পারেন। এখানে আবার কোনো বিতর্ক হবে কিনা আপনাদের? আমি এ কারণে বলছি, এখানে আন্দোলনরত বেশ কিছু রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বা 14 দল বাদে। এর সাথে যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নতুন এনসিপি, নাগরিক কমিটি, নানানজন। এখন একজনকে ডাকলে আর একজন উষ্মা প্রকাশ করবে, অথবা দেখা যাচ্ছে যে বিশেষ একটা পার্টিকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, যেখানে আর কিছুজন এটার থেকে আপত্তি করছে। আপনার অবজারভেশন কি? মেহেরপুরের এই পুলিশ প্রশাসন বা এই সিভিল প্রশাসন কিভাবে অ্যাক্টিভ, মানে তাদের অ্যাক্টিভিটিসটা করছেন? আসলে ব্যাপারগুলো নিয়ে একটু খোলাখুলি আলোচনা হওয়া দরকার আর কি। ইতিপূর্বে আপনার সাথে এই প্রসঙ্গে আমার মনে হয় এর আগে একজন আলোচনা, যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু ইনফরমেশন দিয়ে রাখি বাজার ব্যবস্থাপনা। যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীদের নিয়ে আমি মূলত এখানে আমাদের মুরব্বী আনসার সাহেব বেগুনের যে কথাটা বললেন যে এখন বেগুনের দাম 80 টাকা। সমস্যা হচ্ছে আমাদের, মানে আমাদের যেটা বোঝার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি, যেটা আমরা যে অঞ্চলে বাস করি মৌসুম অনুযায়ী এক একটা ফসলের মৌসুম এক এক রকমের থাকে। এই সিজনটায় বেগুন মূলত হয় না, হলেও বেগুনের টেস্ট কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, মানে বেগুনের অরিজিনাল যে মৌসুম শীত এবং শীত পরবর্তী, ওই সময় আর এখনকার বেগুনের বিচি বেশি হবে, এক ধরনের তিতা ভাব থাকবে। কারণ এটা ওয়েদারগত কারণে বেগুনের প্রোডাকশন কম হবে এখন, এবং যে কারণে কিন্তু মানুষের তো সেন্সটা অন্য জায়গায় যে আমি বেগুন খাবো,
বেগুন এখন খাওয়া কতটা মানে সুস্বাদু তরকারি, সেটার চাইতে বেগুন নিতে হবে বা বেগুনের দাম বেশি কেন হলো, এইটা হলো প্রধান আলোচনা। আমি যদিও বেগুনের আলোচনাটাই যাব না। আমি বলছি যে এই বিষয়গুলো, দ্বিতীয়ত পেঁয়াজ নিয়ে যে কথাটা বলি, পেঁয়াজের ব্যাপারটা হচ্ছে যে পেঁয়াজের দামটা আপনার রোজার মাস পর্যন্ত কম ছিল। হঠাৎ করে রোজার পরে পেঁয়াজ, আমাদের এই অঞ্চলে পেঁয়াজের কোনো হাট হয় না। পেঁয়াজের হাট সাধারণত আমাদের যে কুষ্টিয়া, কুমারখালী, তারপরে ঝিনাইদহ, শোলকোপাটন এই অঞ্চল দিয়ে এবং ফরিদপুরের অঞ্চল দিয়ে প্রচুর পেঁয়াজের হাট আছে, এবং এইসব অঞ্চলে পেঁয়াজের উৎপাদনও বেশি। এখানে হঠাৎ করে এক শ্রেণীর মানুষ যারা ওই পেঁয়াজ স্টক করা শুরু করছে, যে পেঁয়াজের দামটা এতই কম, বিশেষ করে আমাদের দেশি পেঁয়াজ যেটা আমরা যেটাকে ওই যে লাল টিকটিক এগুলো, এখন ওইটাকে আমরা দেশি বলি আর কি। এই পেঁয়াজটার দাম 30, 32, 35 টাকার মধ্যে ছিল, সেটা এখন 48, 50 টাকায় চলে এসেছে। এটা হওয়ার পিছনে কারণ হলো মানুষ হঠাৎ করে ওই স্টক করা। আমি এটা বুঝছি, ধরেন আপনার বাজার অব্যবস্থাপনার নানান অনুষঙ্গ আছে, সেখানে সিন্ডিকেট থাকতে পারে, নানান কিছু। আমি ওই আলোচনায় যাচ্ছি না, আমি বলছি এই বাজার অব্যবস্থাপনার কথা জনাব আনসারুল হক বলছিলেন, কিন্তু এখানে এই অব্যবস্থাপনাটা এটা হচ্ছে সত্যিকার অর্থে সাধারণ জনগণের জন্য এটা দুর্ভোগ পোহাতে হয়। আমি যেটা জিজ্ঞাসা করছি যে এই সমস্ত অব্যবস্থাপনার বিপরীতে সাধারণত জনপ্রতিনিধিরা এই বিষয়গুলোকে দেখভাল করেন। যেহেতু কোনো জনপ্রতিনিধি নাই, সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন তারা এটা দেখভাল করছে অথবা করছে না। তারা করছে দেখভাল, কিন্তু তারা যে পদ্ধতিতে দেখভাল করে, আমাদের সমস্যাটাই হলো যে কথাটা আমি বলতে চাইলাম আর কি, মূল সমস্যাটা হলো যে এই সমস্ত বিষয়ের উপরে খুব সুনির্দিষ্ট গবেষণা নেই। আমরা যখন যেটা আমরা সামনে পাই সেটার উপরেই কিছু কাজ করি, কিছু কথা বলি, ওটা দুদিন পরে থেমে যায়, আবার কিন্তু যা তাই থেকে যায়। এগুলো নিয়ে খুব সুনির্দিষ্ট যদি গবেষণা থাকতো এবং কেন এগুলো হয় এটা জানা থাকলে, তাহলে এই বিতর্কগুলো কম হওয়ার কথা ছিল। আমি একটু সরাসরি এই আপনাদের দলীয় রাজনীতিতে যাব, যেহেতু দুজনে দলীয় রাজনীতিতে মানে কিভাবে দেখছেন আপনাদের যে প্রশ্নটা দলীয় রাজনীতি সংক্রান্ত ব্যাপারে আগে আপনি বললেন আর কি, এই যে প্রশাসন কাকে ডাকছে, কে মানে এখানে কে কতটা, এবং আমি এখানে একটু যুক্ত করি, এখানে আপনাদের বিশেষ করে বিএনপির রাজনীতি পরিষ্কার দ্বিধা বিভক্ত অবস্থায় অবস্থান করছে, তাই নয় কি? তাহলে যদি আজকে একটা গ্রুপকে যদি ডিসি সাহেব ডাকেন আর একটা গ্রুপকে যদি না ডাকেন, তাহলে সেখানে একটা ব্যত্যয় ঘটবে। আবার আরেকটা গ্রুপকে ডাকলে আরেকটা গ্রুপকে না ডাকলে যেভাবে ব্যত্যয়গুলো ঘটে, এগুলাকে কিভাবে অ্যাড্রেস করছেন? এবং এই যে দলীয় রাজনীতির যে অবস্থা, এই অবস্থা সাধারণ মানুষ, আপনাদের এটা তো খুব প্রকট আকার দেখা দিয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে। সেক্ষেত্রে প্রশ্নটা যদি এইভাবে করি, এই কাদা ছোড়াছুড়ি আসলে জনগণ কিছুটা মনে হয় লাভবানই হচ্ছে নাকি? যে ইয়েদের যে চরিত্র হনন চলছে নেতাদের, এই ইনফরমেশন গুলা যদি দ্বিধাবিভক্ত না থাকতো, তাহলে হয়তো কোনোভাবেই একজন আরেকজনকে যে পরিচয়গুলো দিচ্ছে সেই পরিচয়গুলো জানতে পারতো না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? ঠিক আছে, আপনার কথার সাথে আমি অনেক অংশেই একমত, তবে শেষ বিচারে যে ঘটনাটা ঘটে আর কি, আসলে আমরা চরিত্র হনন নিয়ে যে কথাবার্তা বলি না, মেজর জনগোষ্ঠী আমরা যাদেরকে বলি, তারা এই চরিত্র হননটাকে কিন্তু সবসময় খুব পজিটিভলি আমরা দেখি। আমার কাছে তা মনে হয় চরিত্র হননের ক্ষেত্রে, কারণ আমি একজন রাজনৈতিক নেতা বা আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষের সাথে আমার কিন্তু এক ধরনের একটা বেসিক পার্থক্য আছে। নেতা এবং সাধারণ মানুষ বা সাধারণ কর্মী, এই বেসিক পার্থক্যটা আমি নেতা হিসাবে আমি যদি না বুঝি, তাহলে নিশ্চয়ই ওই সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি থেকে যাবে। কারণ সেক্ষেত্রে আমরা যখন দেখি যে একজন রাজনৈতিক নেতা মঞ্চে বক্তৃতা করার আগে তার সম্পর্কে যে বিশেষণ ব্যবহার করা হয় বিভিন্ন ভাবে আর কি, বিভিন্ন উচ্চতর মানে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি টিগ্রি নিয়ে এসছেন, অনেক এই ধরনের অনেক কথাবার্তা বলা হয়, বলার পরে ওনার নাম বলা হয়,
ওনার নাম বলার পরে উনি যখন মাইকে কথা বলেন, যে ভাষায় বলেন, তখন শ্রোতা হিসাবে অনেকেরই কিন্তু খুব খারাপ লাগে যে উনাকে যেভাবে উপস্থাপন করা হলো, উনি যা বলেন ওনার ওই উপস্থাপনের সাথে এটা ঠিক যায় বলে আমার কাছে মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে, কারণ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অবশ্যই রাজনীতি করতে গেলে আমি আমার প্রতিপক্ষের অবশ্যই সমালোচনা করি, কিন্তু সেটাও খুব শালীনতার সাথে হওয়া উচিত। এই শালীনতা বোধ যদি নেতৃত্বের মধ্যে না থাকে, তাহলে আপনি মানে রাষ্ট্র সমাজ কোনো জায়গাতেই কিন্তু খুব পজিটিভ কিছু পাবেন এটা আশা করা খুব মুশকিল। একই ঘটনা প্রশাসনের কাছে যেটা ঘটছে, প্রশাসন যখন দেখে, প্রশাসন হলো আমাদের দেশে এরা এক ধরনের সুযোগের অপেক্ষায় থাকে। এই জাতীয় সরকার যখন থাকে, এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতি যখন থাকে, সবচাইতে সুবিধাজনক জায়গায় ওনারা থাকে, অফিসাররা থাকে। ওনারা সবচেয়ে সুবিধাজনক জায়গায় থাকেন এই কারণে যে আমি যখন ওনার সম্পর্কে একটা খারাপ মন্তব্য করি, বা উনি যখন আমার সম্পর্কে একটা খারাপ মন্তব্য করেন, তখন আপনি ওই চেয়ারে বসে মিটমিট করে হাসেন এবং আপনার সমস্ত কর্মকাণ্ড আপনি নির্বিঘ্নে করতে পারেন। কারণ আমি যখন আপনাকে ধরতে যাই, তখন আপনি ওনাকে আপনার সামনে ঢাল হিসাবে নিয়ে আসেন। উনি যখন আপনাকে ধরতে যায়, তখন আমাকে ওনার সামনে আপনি ঢাল হিসাবে নিয়ে আসেন। ঠিক এই খেলাটাই চলছে এখন। আমার কাছে মনে হয়েছে প্রশাসন মেহেরপুরে উভয় পক্ষের কাউকে কোন রকম গুরুত্ব দিচ্ছে বলে এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, ওনাদের কৌশলগত কারণে কখনো ওনাকে হয়তো একটু এক কাপ চা দিয়ে খাতির করছে, কখনো আমাকে দিচ্ছে। এর বাইরে ওনারা যে প্রকৃতপক্ষে কাউকে মানে প্রিফার করছে বা কাউকে সহযোগিতা করতে চাচ্ছে, এটা আমার কাছে এটা আপনার কাছে মনে হয় না? মনে হয়নি জনাব আসল। ইয়েতে আপনি একজন সিনিয়র নেতা, মেহেরপুরের অনেক সিনিয়র নেতা। আপনি আহমদ আলী সৈদিন তাদের সাথে হয়তো সহ রাজনৈতিক কর্মী হিসাবে একসাথে রাজনীতি করেছেন। এই যে আপনার বর্তমান সময়ে বিএনপির এই দ্বিধাবিভক্তি, এটা কি আসলে আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে কি খুব প্রকট হলো? প্রকট আওয়ামী লীগ মাঠে না থাকার জন্য যে খুব প্রকট হয়েছে ব্যাপারটা এরকমও না। ব্যাপারটা হচ্ছে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন আমরা তো করছি, আমরা বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এসেছি বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে। আহমদ আলী যখন ছিলেন বিএনপির এক ধারাতে চলত, তারপরে যখন উনি যাওয়ার পর মাসুদুর রহমান দায়িত্ব নিলেন, তখন সে এক ধারাতে না, কিন্তু মাঝে তো আপনি আর একটা জিনিস হয়তো মনে করতে পারছেন কিনা, যে এই দ্বিধা বিভক্তির জায়গা কিন্তু কম বেশি সবসময়তেই ছিল। আমরা একটা সময় দেখেছিলাম যে অ্যাডভোকেট খেদেরুজ্জামানের নেতৃত্বে একটা গ্রুপ, ও আহমদ আলীর সময়তেও একটা গ্রুপিং এরম ছিল। কিন্তু গ্রুপিং থাক, এই বড় দলগুলোতে গ্রুপিং থাকে, কিন্তু এই যে যেভাবে দুইটা গ্রুপ যে ভাষায় কথা বলছে, না, এটা ছিল কি? এটা ছিল। আমি এই কারণে বলছি যে তাহলে কি আসলে এই নেতৃত্বের যে প্রতিযোগিতা, এই নেতৃত্বের এই প্রতিযোগিতায় কি আসলে যে কোনো ভাবে বস্ত্র হনন করেও একটা নেতৃত্বের প্রতিযোগিতায় থাকতে হবে আপনাদের উপস্থিতিতে? না, এটা তো হওয়া উচিত না, কখনোই উচিত না। কারণ আমরা পলিটিক্সে তো শেষ কথা বলি কিছু নাই। একদিন এমনও হতে পারে যে আজকে যারা দ্বিধাবিভক্ত আছে তাদেরকে ইউনাইটেড ভাবে পলিটিক্স করতে হবে। রাজনীতির এই কথাটাকেও এখন আর কেউ মানেন না, যে এটা একটা হাতিয়ার হিসাবে বলেন, কিন্তু মানেন, আবার মানতেও হয়। এর আগে আমরাই বলি, এক সময় মাসুদুর রহমান এমপি হওয়ার পর যখন আমরা দেখলাম 1/11-এর সময় বিএনপিকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু হইল, সেই প্রক্রিয়ার সঙ্গে মাসুদুর রহমান যুক্ত হয়ে গেল। তখন কিন্তু তার সঙ্গে আমাদের একসঙ্গে পলিটিক্স করছিলাম এবং তার সঙ্গে আমাদের কোনো মতভেদ ছিল না, এবং মেহেরপুর রাজনীতিতে সেই সময় কিন্তু ওইভাবে ছিল। পরবর্তীকালে উনি যখন মূল দল থেকে সিটকে যারা সংস্কারপন্থী, আপনার মনে আছে বোধহয়, জি, সংস্কারপন্থী নামে একটা গ্রুপ তৈরি হয়ে গেছিল, জি, উনি সেই গ্রুপে চলে গেলেন। যেহেতু উনি বিএনপির মূল ব্যক্তি ছিলেন, এমপি ছিলেন, তাহলে তার তো বিএনপিকে রক্ষা করাটা উচিত ছিল, কিন্তু উনি ভুল পথে চললেন। আমার মা বাবা আছে, আমরা একসঙ্গে
এটার বিরুদ্ধে দাঁড়ালাম জন্য আমরা মূল দলের সঙ্গে থাকবো, মাসুদুর রহমানের সঙ্গে। মাসুদুর রহমান যে ভুল পথে হেঁটেছে, পথ হারিয়েছে, সেই হারানো পথে আমরা যাবো না। আমরা আলাদাভাবেই পলিটিক্স করেছি, সেখানেও পলিটিক্স আমরা করেছি, সেখানেও বোধহয় এরকম আজকের মতো এখানে নোংরা ভাষাগুলো ইউজ। আমি একদিন জাহাঙ্গীরের বক্তব্য শুনি, অত্যন্ত আপত্তিকর, খারাপ। আমাদের মধ্যেও কেউ কেউ বলে না, তাই না, বলবেন না। তবে আমরা যারা সিনিয়র আছি, আমরা সবসময় চেষ্টা করি এগুলাকে অ্যাভয়েড করে কিছুটা। তবে হ্যাঁ, ভুল ত্রুটি মানুষের থাকলে সেটা সমালোচনা হবে, কিন্তু সমালোচনার ভাষাটাও তো সুন্দর হবে, শ্রুতিমধুর হবে, নোংরা হবে কেন? তো এরপর থেকে তারপরে যখন আবার মাসুদুর মূল দলে ফিরে আসলেন, দল তাকে গ্রহণ করলো, আমাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করার সুযোগ করে দিল এবং আমাদের উভয়কে নির্দেশ দিল যার সঙ্গে পলিটিক্স করতে। তখন আমরা একসঙ্গেই করেছি। মামা তখন মামাও ছিলেন আমাদের সঙ্গে, আমরাও ছিলাম। পরবর্তীকালে আপনারা জানেন যে তার গড নোজ আমরা বিভিন্ন কথা শুনি 5ই আগস্টের পর। আপনার কানেও, আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয় এসেছে, এসবগুলো আমাদের হাইকমান্ডের কাছেও গেছে বা কেউ পৌঁছে দিয়েছে। বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তারপরে তার সেই 111-এর একটা তো ইয়ে ছিলই, সমস্যা ছিলই। এই সব মিলেই হয়তো হাইকমান্ড বিরূপ হয়ে আমাদের পার্টির দায়িত্বটা তার কাছ থেকে নিয়ে মিল্টন সাহেব এবং অ্যাডভোকেট কামরুল হাসানের দায়িত্ব অর্পণ করেছে। আমরা স্বাভাবিকভাবে যেহেতু তো বিএনপি করি, আমরা বিএনপির মূল দলের সঙ্গেই সবসময় থাকার চেষ্টা করেছি 111 সহ। তারপরে আমরাও দ্বিধা বিভক্ত হলাম, কিছুদিন অবজারভেশন করলাম, তারপরে মাসুদুর রহমানের সঙ্গেই আমরা ছিলাম। তো সে আমাদের সন্তান তুল্য। আমি অ্যাসোসিয়েশন আরেকদিন আপনাকে বোধহয় আমি বলেছি যে বিভিন্নভাবে চেষ্টা করলাম যে দেখো একটা ঘটনা যখন ঘটেছে এবং তোমাকে তখন রেখেছে, সদস্য হিসেবে রেখেছে, তো সবাই মিলে একসঙ্গে দলটা করলে, যেহেতু তোমার, আমি এভাবে বললাম, তোমার কোয়ালিটি আছে, রাজনীতি করার অভিজ্ঞতা আছে, সাংগঠনিক দক্ষতা ভালো আছে, একসময় দেখা যাবে যে আলটিমেটলি তুমি সামনে আসবে। তো জানি না কেন আমাদের এই কথাটা উনি গ্রহণ করতে পারলেন না এবং মানুষ একটু ক্ষুব্ধ হলি। আচ্ছা, উনি একা গ্রহণ করলেন না, না আসলে কেন্দ্র যখন এটা নিয়ে কিছু বলছেন না, মানে কেন্দ্র বিষয়টাকে জিআই রাখার চেষ্টা করছেন, কোনটা? না, কেন্দ্র তো যদি সেটা না হবে কেন্দ্র তো তাহলে যে আপনারা এই যে উনিও তো একটা মানে আলাদা কর্মসূচি পালন করছেন, কিন্তু এটার বিপরীতে নিশ্চয়ই আরেকটা গ্রুপ বলছেন বলছে, বা কেন্দ্র জানেন এটা যে সে আলাদা ইয়ে করছে, কর্মসূচি পালন করছে, আরেকটা গ্রুপ যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাও কর্মসূচি পালন করছে। তাহলে এইটা কেন্দ্র জানার পরেও কোনো ধরনের কোনো পদক্ষেপ জনগণ দেখছে না। হ্যাঁ, কেন্দ্র জানার পরেও দেখছে না। তবে আমরা জানি না কেন্দ্রের সিদ্ধান্ত কি হবে। তো ওই জায়গায় আমি থামলাম, বললাম, কিন্তু তার কাছ থেকে কমিটি যেহেতু নিয়ে নিয়েছে তো মনক্ষুণ্ণ হয়েছে এবং মনক্ষুণ্ণ হওয়ার পরে উনি ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধতার থেকে উনি আলাদাভাবে করছেন। আমরা একসঙ্গেই ছিলাম তার সঙ্গে, কিন্তু আমরা যখন বুঝলাম যে না, দল যেহেতু, দলের মূল নেতৃত্ব যখন দায়িত্ব দিয়েছে কামরুল হাসান এবং মিল্টনকে, আমাদেরকে তাদের সঙ্গে পলিটিক্স করতে হবে। এবং ওই কমিটিতে মাসুদুর এবং জাহাঙ্গীর বিশ্বাস, তারপর আমজাদ হোসেন করছেন, তারা সবাই আছে। তাহলে একটা কমিটি যখন কেন্দ্র দেবে, আমাদেরকে দল করতে তো কেন্দ্রকে ফলো করতে হবে। সেই ফলোটা আমরা করেছি, ওনারা করেননি। এখন ওনারা যে কর্মকাণ্ড করছেন বা যেগুলো করছেন, এগুলো কেন্দ্রের কাছে যাচ্ছে, এটা আমরা কেন্দ্রের উপরে ছেড়ে দিয়েছি, তারা কি করে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে। আসবো আপনার কাছে, আনোয়ারুল হক কালু। এই যে কেন্দ্র যে একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন, এই নিকট অতীতে যে রেজিমটার পরিবর্তন হলো, আমরা আওয়ামী লীগের ভিতরে আমি ডামি নির্বাচনের ইয়েও দেখলাম সর্বশেষ, এবং তাদের যে দ্বিধা বিভক্তি, এই বিভক্তি, ওই দলটা অনেক বড় দল, দুইটা দলই বাংলাদেশের সবচেয়ে বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগের সাথে যে দুইটা গ্রুপ হলো, এদের যে মনস্তত্ত্ব,
জনগণ দেখছে একই দলের ভিতরে যে একদম কাটাকাটি সম্পর্ক, এটা কি আসলে সেই দলকে নিরাপদ করবে? ঠিক একই কাজ আমরা তাৎক্ষণিকভাবে দেখলাম একটা রেজিম বদলের পরপরই। একটা অভ্যুত্থান বলছি এবং ঐক্যবদ্ধ অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, সেটা বাদ দিয়ে বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবচেয়ে বড়, যেটা ভাবা হয় আওয়ামী লীগ না থাকলে মাঠটা বিএনপির দখলে। তাহলে তার যদি এই অবস্থা হয়, কিভাবে অ্যাড্রেস করবেন আপনি? কিভাবে এই কম্প্রোমাইজটা হবে? সামনে নির্বাচন, এর সাথে যুক্ত হবে আরো নানান ধরনের অনুষঙ্গ। আমি সেই আলোচনাটা আরেকটু পরেই আসবো। কিভাবে দেখছেন আপনি? ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাগুলো বললো আর কি, বিশেষ করে 111-এর পর থেকে মেহেরপুরের বিএনপির অভ্যন্তরীণ এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নেতাকর্মীদের ছিল। তার আগেও ছিল, আপনি যেটা তুলেছেন যে আহমদ সাহেব বেঁচে থাকতে খালেদুজ্জামান সাহেব, কিন্তু ওই ব্যাপারটা তখনকার ব্যাপারটা এত প্রকট ছিল না, এবং নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে এক ধরনের সহনশীল মানসিকতা থাকার কারণে ব্যাপারগুলো অত প্রকাশ্যে ওইভাবে আসেনি। ওই সময় গ্রুপটা থাকলেও আমরা কিন্তু মিটিং মিছিল আলাদা করি না, আমরা এক্সিকিউটিভ এটা রাজনৈতিক সবাই ছিলাম, সংস্কৃতির অংশ যে এটা এরকম প্রকাশ্যে আসবে না। আর এখনকার যে পরিস্থিতি, এইগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পূর্ণ ঘটনার জন্য কেন্দ্রই সবসময় দায়ী। এটা 111-এর সময় যে ঘটনা ঘটেছে, আমরা যখন মাসুদুরুন যখন সংস্কার পন্থী এক সময়, আজকে যেমন সংস্কার খুব গুরুত্বপূর্ণ শব্দ হয়েছে বাংলাদেশে, এবং সবচাইতে মানে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কালের বিবর্তন। একটা সময় এই সংস্কার কিন্তু খুব জঘন্য শব্দ ছিল, গালি হিসাবে উচ্চারিত হতো। তো ব্যাপারটা হলো, সেদিন আমরা যারা এই সংস্কারপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কেন্দ্র আমাদেরকে ইগনোর করেছে, তাদেরকে বরং পুনর্বাসিত করেছে। ঠিক একই ঘটনা আজকের ক্ষেত্রে। কেন্দ্র যে কথাটা বলছে যে গত 15 বছর বা 17 বছরের যে নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, বিভিন্ন রকমের হয়রানির শিকার যারা হয়েছে, বিএনপির নেতৃত্ব বা বিএনপি আসলে তাদের দখলেই থাকবে। কিন্তু যখন দেখছি যে কমিটি যখন হচ্ছে, কমিটির মধ্যে কমিটির সবচেয়ে ভাইটাল জায়গা সদস্য সচিব বা আমরা সেক্রেটারি হিসাবে যেটাকে বিবেচনা করি, ওনাকে কোনোদিন রাজপথে কদম মেলাতে কিন্তু দেখিনি। আমি মাঝে কিছুদিন ছিলাম না রাজনীতিতে, ওই 111-এর পরে যখন আপনার মাসুদুরুন আবার মনোনয়ন পেল এবং দলে পুনর্বাসিত হল, ওই সময় আমি আমার শারীরিক কারণেই মূলত আমি অনুপস্থিত হয়ে যাই রাজনীতি। তারপর থেকে আর খুব একটা সক্রিয় হয়নি। কিন্তু ওই যে কথাটা আপনি প্রথমেই বললেন যে আমি তো আসলে দেখি, সবটা অবজার্ভ করি এবং বোঝার চেষ্টা করি। তো কেন্দ্র যখন ওই কথা বলে যে এইরকম যারা ত্যাগী নেতা কর্মী ছাড়া বিএনপির নেতৃত্বে বা দায়িত্বে কেউ আসতে পারবে না, যখন এইরকম কেন্দ্রের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড যখন অন্যান্য কর্মীরা যখন দেখে, তখন সবাই হতাশ হয়। কারণ কেন্দ্র যা বলে, যে কারণে বললাম সমস্ত ক্ষেত্রেই সমস্ত কিছুর জন্যই আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রকে দায়ী করি। এর আগে আপনার সাথে একটা আলোচনায় আমি বলেছিলাম যে কেন্দ্রের ওই যে এক ব্যক্তি এক পদ, মানে যারা এমপি হবে তারা সভাপতি সেক্রেটারি থাকবে না, এই নিয়ে যে আলোচনাটা মানে আমাদের 31 দফার মধ্যে যেটা আছে, এটাকে আমি সমর্থন করি। কিন্তু ওটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলেছি সেদিনও, আজও বলছি, সময়টা সবচেয়ে ভুল সময়ে এই সিদ্ধান্তটা নেওয়া, এবং এই ভুল সময়ে এই সিদ্ধান্ত নিতে গিয়ে শুধু মেহেরপুর না, অনেক করা জেলাতে এই ঘটনা ঘটেছে। আমার মনে হয় প্রায় 17টা জেলায় এরকম ঘটনা ঘটার পরে এখন কেন্দ্র হয়তো উপলব্ধি করছে, পরবর্তীতে কেন্দ্র আর কোনো জেলায় কমিটি দেয়নি, কোনো কমিটি দিচ্ছে না। কারণ আপনি একটা রাজনৈতিক দল, আপনি নেতৃত্ব দেবেন, আপনার যদি এই গবেষণা না থাকে যে কোন সময় কোন সিদ্ধান্তটা, সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা খুব গ্রাসরুটের লোক, আমরা একদম কর্মীর চাইতেও নিচের পর্যায়ের লোক, আমরা যে বিবেচনায়
চলি বা যে বিবেচনা আমরা মানে ধারণ করি, কেন্দ্র সেই বিবেচনা ধারণ যখন করতে পারে না, তখন আমরা হতাশ হওয়া ছাড়া আমার আর কিছুই করা যায় না। হতাশ হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। জনাব আনসারুল হক, এই যে সাধারণ কর্মীরা একদম দলের অভ্যন্তরে যারা সমর্থক এবং কর্মী বাহিনী, আপনাদের এই নেতৃত্বের যে চাওয়া পাওয়া, এটাকে যদি খুব ভালো ভাষায় বলি, কোন্দল নাই বলি, যে আপনি নেতা হতে চান, সেও নেতা হতে চায়, আর একজনও নেতা হতে চায়, নেতার যে প্রতিযোগিতা, এইটা করতে গিয়ে যে আচরণগুলা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে, উভয় কর্মসূচিতেই যেগুলো বলা হচ্ছে, এটাকে নির্বাচনের সময় কিভাবে অ্যাড্রেস করবেন? এখন আপনার তো প্রতিপক্ষ আছে ইতিমধ্যে, যে আবার যার সাথে আপনার 4 দলীয় ঐক্যজোট হয়ে একটা সময় সরকার গঠন করেছিলেন, সে কিন্তু আপনাকে বলছে এখন যে নৌকা আর ধানের শীষ দুজনেই দুজনেরই একই বিষ। কিভাবে সেটাকে মোকাবেলা করবেন যদি নিজেদের ভিতরে এই কোন্দলটা থাকে? হ্যাঁ, ঠিকই বলেছেন। মোকাবেলার ক্ষেত্রে তো কোন দল থাকলে সুযোগ সুবিধা অন্য দল নেবেই। জি। তবে যারা এই কথাটা বলেছে, আপনি নিশ্চয় জানেন, প্রথম দিকে কথাটা বলেছে, জালেমও পর্যন্ত বিএনপিকে বলেছে, এগুলো দেখেছি। পরবর্তীতে দেখলাম যে তাদেরই আমির যিনি এই কথা বললেন, আবার লন্ডনেও গেলেন, দেখা করলেন, আমাদের নেতার সঙ্গে দেখা করলেন, কুশল বিনিময় করলেন। তো নিশ্চয় তিনি উপলব্ধি করেছেন বিএনপিকে এইভাবে বলাটা আমার ভুল হয়েছে, কারণ যার যোগ্যতা যতটুকু না, সে যদি ততখানি যোগ্যতার কথা বলে তাহলে এটা মানায় না। আপনি দেখেন, বিএনপি আওয়ামী লীগের আগেও জামাতের জন্ম পাকিস্তান আমলে। তা পাকিস্তান থেকে পর্যন্ত জামাতের রাজনৈতিক যে ক্যারিয়ারের ইতিহাস, সেখানে শুধু বিএনপির সঙ্গে থেকেই তারা গাড়ি পেয়েছিল, পতাকা পেয়েছিল, মন্ত্রী হয়েছিল বা এমপি হয়েছিল। তারপরের ইতিহাস বা তার আগের ইতিহাস দেখেন, তাদের পাকিস্তান পার্লামেন্টও ওইভাবে কোনো প্রতিনিধিত্ব শক্তিশালী ছিল না, বাংলাদেশে তো ছিলই না। ইদানিং হঠাৎ করে পট পরিবর্তনের ফলে তারা মনে করেছিল যে বোধহয় আমরাই সমস্ত করব, কারণ তারা কিছু কৌশল কেন্দ্রে নিয়েছিল, যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একটা তাদের শিবিরের লোকজনকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে দিয়ে, এটা তো ক্লিয়ার, এখন ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার কিনা আমি জানি না, যে তারা নিজেরাই ক্লিয়ার করেছে, এখানে আমার আপনার ভাববার কিছু নেই, করেছিল। করার পর মনে করেছিল যখন তাদের পক্ষের কিছু লোকজন ক্ষমতায় বসে গেছে, তখন বোধহয় ক্ষমতাটা তাদের চিরস্থায়ী হয়ে গেছে। তারপরে যখন ভোটের কথা আসলো, ওনারা প্রথম মনে করলেন বোধহয় আমরা কামিয়াব হয়ে যাব, কিন্তু পরবর্তীকালে বিএনপির কর্মকাণ্ড এবং এগুলো দেখে ওনারা এবং জনগণের কাছে তারা যাচ্ছে প্রতিনিয়ত যাচাই করছে, তাতে নিশ্চয় তাদের উপলব্ধি হয়েছে যে না, এটা সম্ভব। এবং তখন তারা কি করলেন, সংখ্যানুপাতিক ভোটের, আপনার নিশ্চয় জানা আছে, সংখ্যানুপাতিক ভোটের বিশ্লেষণটা নিশ্চয়ই আপনাকে জানাইতে হবে না। তো যদি আমার দুর্বলতা না থাকে, বিএনপি যত দ্বিধাবিভক্তই হোক না কেন, তারা বুঝছে যে বিএনপির সঙ্গে লড়াই করতে গেলে আমরা, বিএনপি যে অবস্থায় থাক না কেন, আমরা বোধহয় মাঠে কুলিয়ে উঠতে পারবো না, পারার কথাও না। কারণ বিএনপির এমন একটা দল দেখেছি যে বিএনপি যতই দ্বিধাবিভক্ত এবং যতই থাক না কেন, বিএনপির মানুষ ধানের শীষ দেখলে এ মানুষ আর ওই ধানের শীষের পেছনে চলে, তখন আর নেতাদের পেছনে থাকে না। আপনাকে একটা উদাহরণ দিতে পারি, আমরা 1/11 পরে ইলেকশনের সময় আমরা চেষ্টা করলাম, আমাদের জোয়া সাহেব নমিনেশন পেয়েছিল, আপনার কথা মনে আছে। তো মাসুদ অরুণের অফিসের লোক গিজ করছে, আমাদের অফিসে, আমার মনে আছে আমাদের অফিসের লোকজন ওইভাবে সমাগম হচ্ছে না, কিন্তু যখনই ধানের শেষ জোয়া সাহেবের সঙ্গে এসে গেল, আমরা মিটিং করতে গেলাম, তাকে সম্বর্ধনা দিলাম পাবলিক লাইব্রেরিতে, তখন দেখে যে আমাদেরই আর জায়গা হয় না, জনগণ একেবারে চারিদিক থেকে এসে বোঝাই হয়ে গেছে। তো ধানের শেষের এই যেটা ক্যারিজমেটিক আকর্ষণ পিপলের কাছে, তো
এই ধানের শেষের ব্যাপারটা যখন সেটেল হবে তখন বিএনপির রাজনীতিও মাঠ ময়দানে কিন্তু আপনার সেটেলডই হয়ে যাবে, যেই পাক না। আচ্ছা, আর জামাত যত ফায়দা নেওয়ার চেষ্টাই করুক না কেন, আমার বিশ্বাস এদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে, যারা মনে রাখেন যে জামাত 1971 সালে আমাদের দুরবস্থার জন্য, আমাদের বাড়িঘর লুটপাট করার জন্য, আমাদের বাড়িঘরে আগুন দেওয়ার জন্য, আমাদের নারীদের ধর্ষণ করার জন্য জামাতে একমাত্র দায়ী। কারণ সেই সময় আপনার মনে আছে মেহেরপুর জামাতে ইসলামের নেতা ছিলেন আব্দুল মতিন সাহেব, মামা মনে আছে আব্দুল মতিন সাহেব, উনি সেই সময় তাকে সিলেক্টেড এমপি বানানো হয়েছে। ওনার নেতৃত্বে তৎকালীন জামাতের যে নেতারা ছিলেন সেই সময় মুসলিম লীগ খুব দুর্বল, কয়েকজন হাতে গোনা মানুষ ছিলেন, মুসলিম লীগের কোন সাংগঠনিক ভিত্তি গ্রামে গঞ্জে ছিল না, জামাতের কিছুটা ছিল, উনি নেতৃত্ব দিয়েছেন। তো ওনাকে তো দেখলাম যে মেহেরপুরে আমাদের এরিয়া কামদেপুর বিভিন্ন জায়গায় আগুন, লুটপাট, হয়রানি, লোকজনকে নিয়ে এসে মারধর করা এবং লোকজনকে পশ্চিমা আর্মিতে দিয়ে খুন করা, কাটি কি বলে আপনার বিভিন্ন বৌদ্ধভূমি তৈরি করা, এগুলোর পেছনে মূল ভূমিকা পালন করেছিল জামাত। সেই জামাতকে যখনই ইলেকশন আসে এদেশের মুক্তিযুদ্ধের চেতনে বিশ্বাসী মানুষ, নিশ্চয়ই এদেশের মানুষ সমস্তই এখনো জামাত হয়ে যায়। তা যদি যেত তার জামাত ওই 18-20% ভোট পেত না। আপনার এই কথার প্রেক্ষিতে যদিও আমি প্রশ্ন করব না, তবে একটা কথা বলতেই হয়, তাহলে বিএনপি নামক দলটা যে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তি মনে করে, তাহলে জামাতের সাথে তাদের যে ঐক্য, এই ঐক্যটা ভুল ছিল। এটা আপনারা হয়তো প্রকাশ্যে বলেন না, কিন্তু যখনই এই ধরনের একটা বিরোধ বাধে তখন আপনাদের মতো কিছু নেতার, সিনিয়র নেতার মুখ থেকে এগুলা শোনা যায়। আসবো আমি আপনার কাছে। আমি উত্তর দিয়ে জি জি, না আপনাকে আমি এটা নিয়ে আর উত্তর চাচ্ছি না, আমি এটা নিয়ে উত্তর চাচ্ছি না। হ্যাঁ, ধানের শীষ সংক্রান্ত আমাদের দেশে মানে আমরা স্বাধীনতার পরে বিশেষ করে বিএনপির জন্ম হওয়ার পর থেকে যেটা দেখছি, তার আগেও স্বাধীনতার পরেও যেটা ধানের শীষ মার্কাটা ছিল ভাসাইনাকে, 73 সালের নির্বাচনে ভাসাইনাকে প্রার্থী ছিল, পরে যদিও নির্বাচন থেকে তাদেরকে প্রত্যাহার করে যে কারণে সারা দেশে নৌকা এবং ধানের শীষের এক ধরনের ক্রেজ, এটার সাথে কম বেশি আমি একেবারে দ্বিমত করবো না। তবে সবসময়তেই আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তির গুরুত্বকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আপনি যাকে তাকে ধানের শীষ বা নৌকা দিয়ে দিলেই যদি জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতার ঘাটতি থাকে, সেটা সে যে ওখান থেকে মানুষ একদম পোকামাকড়ের মতো কি ধানের শীষের উপরে পড়বে, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। তার উদাহরণ কিন্তু আমাদের এই অঞ্চলে আছে। আপনার নিশ্চয়ই মনে আছে 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেছিল। সেই সময় মেহেরপুরের 2 আসন গাংনীতে আওয়ামী লীগের তৎকালীন জেলা সভাপতি হিসাবউদ্দিন সাহেবকে আওয়ামী লীগের মনোনয়ন নৌকা মার্কা দেওয়া হয়েছে। কিন্তু জনগণের সাথে সার্বক্ষণিক মিশা আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক নেতা মকবুল সাহেব, উনি কিন্তু স্বতন্ত্র টেলিভিশন নিয়ে জিতেছিলেন এবং পরপর 2 বার। এটার কারণ কিন্তু শুধু উনি আওয়ামী লীগের নৌকা নিয়ে যখন নির্বাচন করেছেন তখন আবার হেরেছিলেন। সেক্ষেত্রে ব্যক্তির গুরুত্বকে আপনি যদি ছোট করে দেখেন, দল যদি ব্যক্তির গুরুত্বকে ছোট করে, আপনি কি মনে করছেন যে সামনে এই ইলেকশনের নমিনেশনের উপরে মেহেরপুরের বিএনপির রাজনীতির সাংগঠনিক চরিত্র নির্ভর করছে? না, আমি ব্যক্তিগতভাবে এটা আপনার বিএনপির মনোনয়ন কে পাবে সেটা তো নির্ধারণ করার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রের।
কিন্তু মানুষের একটা ডিমান্ড আছে ভোটারের। আপনি যদি ভোটারের এই ডিমান্ডকে যদি আপনি কেন্দ্র বুঝতে না পারেন, তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। যদি কোনো অন্য কোনো ঘটনা ঘটে, এটা কি বোঝে না বলে আপনার মনে হচ্ছে? নিশ্চয়ই না। এটা বুঝলে আজকের যে বাস্তবতা, বিশেষ করে গত 15 বছরের যে বিগত দিনের রাজনীতি আর গত 15 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। এমনও তো হতে পারে যে সেটা বুঝেই করেছে কেন্দ্র। এইটা বুঝেছে এই কারণেই যে মাঠে যখন আওয়ামী লীগ নাই, তখন তার নতুন নেতৃত্ব তৈরি করার একটা স্কোপ তার তৈরি হয়েছে। তার অর্থ এই না যে আপনি যে নেতৃত্বকে ইগনোর করছেন, আপনি তার কাছ থেকে যখন বলটা আমার কাছে দেবেন, সেই নেতৃত্ব বাড়ি যেই খাতা মুড়ে যেই ঘুমিয়ে থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। আচ্ছা, তারও তো রাজনৈতিক ভবিষ্যৎ, জীবন যৌবন সবটাই তো ওর মধ্যেই নির্ভরশীল। তাহলে সে নিশ্চয়ই কিছু একটা সিদ্ধান্ত তো নেবেই। সে যে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু খুব আসবো। আপনি কি মনে করছেন যে সামনে নমিনেশন পর্যন্ত মেহেরপুরের বিএনপির রাজনীতি একটা ঐক্যের জায়গায় আসবে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেনও যে আসলে সেটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, না এর মধ্যে একটা স্যাটিসফাইড হওয়ার সুযোগ আছে? এখন আমরা যদি দলকে ভালোবাসি, ব্যক্তি না, আপনি পরিস্থিতি বিবেচনা করেন। আমরা কে ভালোবাসছে কে ভালোবাসছে না সেটা তো তার মনের ব্যাপার। ব্যক্তি ভালোবাসা না নিয়ে দলকে ভালোবাসি, তাহলে তো আমাদেরকে এক জায়গায় হইতেই হবে, উচিত। তো মেহেরপুরের এখন যে বাস্তবতায় এসে পৌঁছেছে, তাতে এটা একটু কঠিন হয়ে পড়েছে। কেন্দ্র যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো বা কি হয় সেটা কথা আলাদা। তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে, কেন্দ্র এই সিদ্ধান্ত নিল কেন নিল? কারণ মাসুদ তো পপুলার ছিল, কেন্দ্রেও তার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যে সে রাতারাতি কেন্দ্রের বিরাগভাজন হলো বলে তো আমিও মনে করছি না। যদি বিরাগভাজন হতো তাহলে মাসুদ অরুণের যে প্রোগ্রামগুলো মাসুদ অরুণ করছে, তাহলে মাসুদ অরুণকে করতে দিত না। একটা টেলিফোনই যথেষ্ট ছিল যে, হ্যালো মাসুদ অরুণ, তুমি কালকে থেকে বিএনপির ব্যানারে কোনো প্রোগ্রাম করবা না, এটা যথেষ্ট ছিল। রাজনীতির ক্ষেত্রে এটা কোনো লিখিত কিছু লাগবে না। মামা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে মারামারি কাটাকাটি ছিল, আমরা দেখেছি একজনকে নৌকা দিয়ে ইয়েতে এমপি বানিয়ে দিয়েছে, মন্ত্রী বানিয়ে দিয়েছে। প্যারালাল আর একজনকে দেখা গেছে, যেমন মেয়রকে মেয়াজানকে জেলা পরিষদের চেয়ারম্যান। এটা যে সময় আপনাকে একটু ইন্টারাপ্ট করি, ঘটনা হচ্ছে গত 15 বছরে কাকে এমপি বানালো মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ, আর কাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানালো, এটা কিন্তু রাজনীতি ছিল না। এটা একটা বিশেষ ব্যক্তির ইচ্ছাই হয়েছে, ওখানে কোনো রাজনীতি ছিল না। আজকে যদি আপনারা ওই বিশেষ ব্যক্তির ইচ্ছাই নিয়ে যেতে চান রাজনীতিকে বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনার ওই কথাটা হয়তো সঠিক। কিন্তু যদি রাজনীতির কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে নির্ভর করতে হবে জনগণের উপর। জনগণের সিদ্ধান্তের বাইরে আর যাই হোক রাজনীতি হবে। নমিনেশনের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত কখন হবে? কখনোই হয় না। কখনোই তো হয় না। এইটা জনগণের পালসটা আপনি এখন পালসটা এক একজন এক এক ভাবে বলছে। আপনি কেন্দ্র, আপনার কাছে সেই ইনফরমেশন যদি না থাকে, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, এবং ভুল সিদ্ধান্ত নিলে ভুল ফল হবে, এটাই বাস্তব। আচ্ছা, আমি যদি জনাব আনসারুল হক আপনাকে যদি এইভাবে বলি যে আজকে মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই, আমরা ধরে নিই একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন যদি আসলে চলে আসে, হয়তো ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নটা চলেও আসতে পারে। তার কারণ আওয়ামী লীগ 14 দল যেখানে মনে করেছিল যে এরা যে নির্বাচনটা করছে সেটা একটা ইনক্লুসিভ নির্বাচন, সকলকে আহ্বান জানিয়েছিল, নির্বাচনে যে এসছে যে আসেনি সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দলগত ব্যাপার। কিন্তু এখন যদি এই আওয়ামী লীগ বা 14 দল যদি আসলে মাঠের বাইরে রেখে যদি নির্বাচন করা হয়, নিকট ভবিষ্যতে নির্বাচন হওয়ার পরে কিন্তু আবার তার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে যে ইনক্লুসিভ নির্বাচনটা হলো না। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি যে যদি আসলে হয় আপনার ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে মাঠে যদি আওয়ামী লীগ চলে আসে, তাহলে কি আপনার সাংগঠনিক অবস্থা এটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে? আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, ওদের তো মেরুদণ্ড ভেঙে গেছে। আচ্ছা, যে পার্লামেন্টের, আপনি কি কোনো ইতিহাস দেখেছেন যে পার্লামেন্টের 300 মেম্বার পালিয়েছে, দেশ ছেড়ে পালায়? কোনো ইতিহাস নেই। আচ্ছা, উত্থান পতন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, এতে পরে বাংলাদেশেও হয়েছে। শেখ মুজিবও
নিহত হয়েছিলেন, হুম। কিন্তু আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে। হুম। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, আওয়ামী লীগের অত্যাচার, লুটপাট, দুর্নীতি, জনগণের প্রচন্ড জনগণের উপরে অত্যাচার, দেশের সম্পদ ধ্বংস করা, একেবারে একটা ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানোর কারণে হুম। আজকে তাদের সবাইকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। তাদের সাহস হয়নি যেন আমি দেশেই থাকবো, আমি ঠিক আছে কারাবরণ করবো। হুম। এই সাহসটা যেটা বেগম খালেদা জিয়া দেখেছিলেন হুম। 1/11-এর সময়, তো প্রচন্ড টর্চারিংটা বিএনপির উপরে হয়েছিল। হুম। খালেদা জিয়াকে অ্যারেস্ট করেছিলেন, তার এক সন্তানকে ঠেঙি মেরে ফেললেন, আর একজনকে একেবারে মারতে মারতে আধমরা করে দিলেন, বাইরে যাই তাকে চিকিৎসা নিতে হয়েছিল। তারপরেও তো বিএনপির সমস্ত নেতাকর্মীরা জেলখানা কে জেলকে বরণ করে নিয়েছেন, অত্যাচারকে বরণ করেছেন, কিন্তু দেশ ছেড়ে পালান। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালানোর ফলে আওয়ামী লীগের যে ভিত্তি, এটা নড়বড়ি হয়ে গেছে, এদের মেরুদণ্ড ভেঙে গেছে। সামনে আওয়ামী লীগ এসে ভোটে তারা তো প্রার্থী খুঁজে পাবে না। তাদের সমস্ত প্রার্থীগুলো একেবারে, আপনি দেখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত প্রত্যেকে এত করাপ্টেড, এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত কেস কাছারি হয়েছে, এইগুলোকে মোকাবেলা করে তারা যে ভোটে মাঠে দাঁড়াইতে পারবে, এটা আমি মনে করি না। এটা এই মুহূর্তে সম্ভব না, কারণ ভোটটা তো আইদার প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরে না পারলেও আমরা উইদিন জুন ইলেকশন করব। তো উইদিন জুন আওয়ামী লীগ যে সামনে এসে দাঁড়াইতে পারবে, এটা আমার মনে হয়। আপনার মনে হচ্ছে না? আমরা প্রায় শেষ সময় চলে এসেছি। আনোয়ারুল হক কালু, আপনাকে যদি জিজ্ঞাসা করি 1975 সালে, আমি এই জনাব আনসারুল হকের প্রশ্নের যেটা করলাম তার রেশ ধরে আপনাকে বলি, 1975 সালে শেখ মুজিবকে হত্যা করার মধ্যে দিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেটা সেই সময় জনগণের কাছ থেকেও বা কর্মীদের কাছ থেকেও এক ধরনের পারসেপশনটা ছিল নেগেটিভ। নেতারা ঐক্যবদ্ধ ছিল, যদিও তাদের মধ্যে একজন নেতার নেতৃত্বে এই ঘটনাটা ঘটলো, খন্দকার মুস্তাক এরিয়াতে। আমি যেটা বলতে চাচ্ছি, তখন পিপুল বিরুদ্ধে ছিল, নেতারা ঐক্যবদ্ধ ছিল। আওয়ামী লীগের আর একটা দুঃসময় 24-এর অভ্যুত্থান, এটা একটা দুঃসময়। জনাব আনসারুল হক বলছেন আওয়ামী লীগের মাজা ভেঙে গেছে। আমি আপনাকে বলছি আওয়ামী লীগের মাজা ভাঙেনি, আওয়ামী লীগের নেতাদের মাজা ভেঙে গেছে। উনি বলছেন 300 মন্ত্রী এমপি সব পালিয়ে গেছে, আমি ওনার সাথে একমত। কিন্তু যে সমর্থক গোষ্ঠী আছে, যে কর্মীরা আছে, ওইটার সাথে 75-এর সাথে 24-এর যে পার্থক্য, বিশ্লেষকরাও তাই বলছেন। পিপল কিন্তু আওয়ামী লীগের কনসেন্টটা নিয়েই আছে, নেতৃত্বের সমালোচনা আছে। ঠিক আছে, আমি যদি বলি এখন এই নির্বাচন যেটা আসছে, এই যে ধরেন 30% বা 35%, আমি যদি সব বাদ দিই, সেক্ষেত্রে 20% বা 25% আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের তো ভোট নিতে হবে। তাদের ভোটটা যদি মাইনাস হয়ে যায়, আপনার কাস্টিং ভোট কমে যায়, তাই নয় কি? আপনি বড় দল হিসাবে আপনার তাহলে হিসাবটা কি, যে আপনি মেহেরপুরে নির্বাচন করবেন, আপনি আওয়ামী লীগের ওই ভোটটা নিবেন না? কি নিয়ে আপনি তাদের কাছে যাবেন? তাদেরকে ভোট থেকে বাইরে রাখলেন। আপনার তো একটা অ্যাপ্রোচ থাকতে হবে, তাই না? এই ব্যাপারে আসলে পার্টি সিদ্ধান্ত কি, বা আপনার অবজারভেশনটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা তো আসলে একটা জাতীয় ইস্যু। এখানে আমরা মফস্বলের একটা ছোট্ট জায়গা থেকে এই সিদ্ধান্ত দেওয়ার ইখতিয়ার মূলত আমাদের না। এখানে আপনার আঞ্চলিক রাজনীতিতে আপনার তো এটা তো, এখানে যে জিনিসটা আপনি যে প্রশ্নটা করতে চেয়েছেন, এই 20% বা 25% ভোটার, এদের প্লেটা কি হবে, এটা এখন যদি জাতীয়ভাবে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়েই নির্বাচন হবে, মানে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগকে সহজে যদি নির্বাচন হবে, সেক্ষেত্রে একটা সিনারিও তৈরি হবে, চিত্রটা একরকম হবে। যেটা বিএনপি চাচ্ছে, বিএনপি বলছে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি সিদ্ধান্ত হয়, তখন চিত্রটা আরেক ধরনের। এখন এই দুই রকম হওয়ার মধ্যে দিয়ে যে ঘটনাটা ঘটবে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেদিন বিএনপির মনোনয়নটা খুব গুরুত্বপূর্ণ। মনোনয়ন
মনোনয়নের উপরে নির্ভর করবে যে আসলে ওনারা ওই পার্সেন্টেজ ভোটটা আসলে ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না, বা গেলে কোন পক্ষে যাবেন, এটা তখনকার ব্যাপার। দ্বিতীয়ত, ওনার সাথে একটু আগের আলোচনাটাই আমি একটু থাকতে চাচ্ছিলাম, যেটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে বক্তব্য এতক্ষণ সবাই দিচ্ছি, বিশেষ করে 5 আগস্টের পর থেকে যত সোচ্চার ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলি এবং আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের ব্যাপারে, আমি মানে উনি যেহেতু এখন বিএনপির জেলা কমিটির খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্বে উনি আছেন, আমরা লক্ষ্য করছি, আমি এর আগেও বলেছি একদিন, বা আমি মাঝে একটা এই ব্যবসায়িক মিটিং আমি যশোরে গেছি, ওখানে ওই মিটিং এ আমির খসরু মোহাম্মদ চৌধুরী ছিল, আমি ওনার সামনেই এই কথাটা বলেছিলাম যে আমরা লক্ষ্য করছি যে সারা দেশের মতো মেহেরপুরেও কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসন কিন্তু হচ্ছে, এবং এটা একদম আমাদের এই যে নতুন যে কমিটি নিয়ে যে রাজনৈতিক গোষ্ঠীর আত্মপ্রকাশ, তাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের বর্তমান যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছি ওনাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে আওয়ামী লীগের ওই সমস্ত পুরানো সুবিধাবাদী লোকজন অনেকেই ওখানে সুযোগ পাচ্ছে। আমার বক্তব্যটা যেটা, আমি এর আগেও যে কথাটা বলেছি, বিশেষ করে ওনার সামনে আমি কথাটা তুললাম এই কারণে, যেহেতু ওনারা অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের বিএনপির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যেহেতু এই জায়গায় আছেন, বিএনপির ভালো মন্দ দেখার ব্যাপারটা কিন্তু ওনাদের উপরে অনেক অংশে নির্ভর করে। সেক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে যদি শুধুমাত্র নিজেদের আধিপত্য বা নিজেদের পক্ষ ভারী করার জন্য যদি আপনাকে ওই সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হয় বা দল ভারী করার জন্য নিয়ে আসতে হয়, তাহলে সেটা বিএনপির নেতা কর্মী বা আমরা যারা সচেতন রাজনৈতিক কর্মী আছি বা সমর্থক আছি, সমর্থক পর্যায়েরই লোক আমি এখন, আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ একদম খুবই সুস্পষ্ট ভাবে, যেমন আমার ওয়ার্ডে কমিটি হয়েছে, ওখানকার যে সভাপতি সে মুনাফাইট আওয়ামী লীগের, সারা জীবন ইয়ারুলের সাথে সে আওয়ামী লীগ করলো, তাকে সভাপতি নয় কেন? আমাদের ওয়ার্ডে বিএনপির লোকের খুব অভাব। 1 নম্বর ওয়ার্ডে তাকে সেক্রেটারি করা হয়েছে আসাদুল খান, যুবলীগের শেষ পর্যন্ত শেষ মিছিলেও ছিল মোটরসাইকেল, এই যে মেয়র দেশের যুবলীগ। এরকম আপনি নাম বলতে বললে আমি অজস্র বলতে পারি। এটা খুবই দুঃখজনক এই কারণেই যে শুধু বিরোধিতার জন্যই আপনি আপনার মানে সামর্থ্যবিদদের জন্য অন্য কাউকে নিয়ে আসবেন, এটা মনে হয় খুব ভালো। আপনাদের উপস্থিতিতে এটা হওয়া উচিত হয়নি, এগুলো বন্ধ করা দরকার। বিএনপির লোকের কাছে অবশ্যই রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে। মাসুদ অরুণ সব কাজ ভালো করে, আমি এটা বলিনি, আমি মাসুদ অরুণের সবচাইতে কড়া সমালোচক ছিলাম। আমার বক্তব্য হলো যে সমালোচনা আপনাকে খুব যৌক্তিক সমালোচনা করতে। মাসুদ অরুণের কাছে যে জায়গায় আমরা পরাস্ত হয়েছি সেটা হলো মাসুদ অরুণ 24 ঘন্টা পলিটিশিয়ান, হোল টাইম পলিটিশিয়ান, যেটা আমাদের কারো ক্ষেত্রে এটা হয়ে ওঠা সম্ভব হয় না। আমাদের সংসার আছে, আমাদের সমাজ আছে, আমার ব্যবসা, আমরা একদম শেষ সময় চলে এসেছি, সেই কারণে আমরা হয়নি। এখন মাসুদ অরুণকে যদি আপনাকে ডিবেট করতে হয় তাহলে আপনাকেও কিন্তু ওই জায়গায় যেতে হবে, তাছাড়া আপনি অন্য কোনো কথা বলে অন্য কিছু বলে কোনো দুটো গাল দিয়ে এই সমস্যার সমাধান হবে। জনাব আনসারুল হক, ইয়েতে আজকে আপনাদের বিএনপির সভানেত্রী চেয়ারপারসন তিনি আজকে দেশে ফিরেছেন, তিনার শারীরিক চিকিৎসা শেষে আজকে দেশে ফিরলেন। সরাসরি যদি একটা প্রশ্ন করি, মাঠের রাজনীতির সাথে যুক্ত আছেন এখনো, বিএনপি আসলে কাকে প্রধানমন্ত্রী ভাবছেন? তারেক জিয়া না খালেদা জিয়া? মাঠের পিপুলের পারসেপশনের কথা বলছি। পারসেপশন হচ্ছে খালেদা জিয়ার যদি শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে, জি, তাহলে প্রধানমন্ত্রী উনিই হবেন। আচ্ছা, শরীরের তো একটা ব্যাপার না, উনি হবেন না, আমি ওটা বলছি না, আমি বলছি যে সাধারণ মানুষ আসলে চাচ্ছেন কি? আপনাদের যারা সমর্থক, বিএনপির তো একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, তাই না? তাদের ভাবনাই আসলে
তাদের ভাবনায় ওটাই আছে, জিয়া পরিবার, জিয়া পরিবার, জিয়া পরিবার। এবং সেটা তারেক রহমানও হতে পারেন, ম্যাডামও হতে পারেন, আপত্তি নেই কারোর, আপত্তি নেই, কিন্তু ম্যাডামের প্রিফারেন্সটা আছে। আচ্ছা, ম্যাডামের ক্ষেত্রে মানুষের প্রিফারেন্সটা আছে। কয়েকদিন আগে আপনি জানেন বোধহয়, আমাদের মাইনুদ্দিন বাদল সাহেব একটা কথা বলেছেন, আপনার এসছে কিনা, বিভিন্ন খালেদা জিয়া সম্পর্কে তর্ক বিতর্ক হয়েছে, তো উনি একটা জায়গায় বললেন যে শোনেন, আমি বলি আমরাও রাজনীতি করি, উনিও করেন, কিন্তু এখনো খালেদা জিয়া যদি একবার উঠে হাতটা এরকম করে এইদিকে দোলান, তাহলে ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্তই মানুষ ওই দিকে দুলবে। এই এই এটা আমাদের বক্তব্য না, ওনার বক্তব্য। উনিও কিন্তু একজন বড় মাপের রাজনীতিবিদ। তো এখনো মানুষের কিন্তু খালেদা জিয়ার প্রতি এরকমই একটা ভালোবাসা এবং তার প্রতি একটা শ্রদ্ধাবোধ এখনো আছে। এবং আমরা তো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সে ভালোবাসার পুঁজি করেই রাজনীতি করছি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলি যে সম্পূরক প্রশ্ন আসলে, তাহলে আমরা পরিবারতন্ত্র থেকে বেরোতে পারছি না। এই উপমহাদেশের এই উপমহাদেশের যে রাজনীতি, সেখানে এই মুহূর্তে আমাদের কাছে ওই জায়গায় সংস্কার হবে না, ওই জায়গায় সংস্কার, ওই জায়গায় সংস্কার হবে না, রাইট। যে এবং সংস্কার যদি করতে তাহলে ওই মাপের জনগণের কাছে গ্রহণযোগ্য আপনাকে তো নেতৃত্ব বিকল্প থাকতে হবে। সেটা তো আমাদের দেশে নাই, ভারতবর্ষেও নাই। মোদি মাঝে আপনি জানেন যে কংগ্রেসের পরে পরপর 2-3 দিন 10 দিন পরপরই কয়েকটা প্রধানমন্ত্রী হয়েছে। পরবর্তীকালে আবার কি হয়েছে, আবার কংগ্রেস ক্ষমতায় এসেছে, এবং সেখানে এসেছিল কি সোনিয়া গান্ধীকে বাড়ি থেকে ডেকে এনে তাকে সভানেত্রী করে তারপরে তাদেরকে ক্ষমতায় যেতে গেছে। উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু একটা বিতর্ক উঠলো ভারতের রাজনীতিতে যে উনি বিদেশি নাগরিক। উনি তখন নিজেই মনমোহন সিংকে প্রধানমন্ত্রী বানালেন, কিন্তু টোটাল ক্ষমতাটা তার হাতেই ছিল। তারপরে কংগ্রেসের পরাজিত হলো, বিজেপি আসলো। তো বিজেপি এসে আজকে যে বিজেপি কয়েক বছর পরে আজকে যে বিজেপির অবস্থা, বিজেপি খুব খারাপ অবস্থায় আছে, খুবই খারাপ। এইবারে যে কংগ্রেসের অভাবনীয় সাফল্য, সেটাও কিন্তু প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী আর পুরোটাই নির্ভর করে সোনিয়া গান্ধীর উপরে। এই যে অবস্থা, ইন্ডিয়ার মতো একটা বিশাল ডেমোক্রেটিক কান্ট্রি, যেটা এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমরা তো আমাদের ডেমোক্রেসি তো বারবার মার খেয়েছে আর্মি জেনারেলদের কাছে, কিন্তু তাদের তো এটাও ঘটেনি। কিন্তু তাদের ওখানেও পরিবারতন্ত্র থেকে বেরোতে পারি আমরা একদম শেষে। আনোয়ার কালু যদি একদম প্রতিষ্ঠিত পরিবারতন্ত্র ভায়া হয়ে গণতন্ত্র, যেমন শেখ মুজিবের দেখেন, রাইট, আওয়ামী লীগ, এবং জিয়া পরিবারের ভায়া হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাই না? আমি মেহেরপুর ছোট্ট করে যদি একটু উত্তর দেন, মেহেরপুরের নানান সমস্যা, যে 2টা গ্রুপই থাক, 3টা গ্রুপই থাক, 5টা গ্রুপই থাক, বা যারা রাজনীতি করছে, স্থানীয় রাজনীতির যে সমস্যা, স্থানীয় জনমানুষের যে দুর্ভোগ, সেগুলা নিয়ে মঞ্চে বক্তৃতা শুনিনি। মেহেরপুর সদর হসপিটালে ডাক্তার নাই, রোগীদের ভিড়, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নাই, লোকবল নাই, নানান সমস্যা, কিশোর গ্যাং, মাদক, দালাল, ওই ক্যাসিনো থেকে শুরু করে ভূমি অফিসে দুর্বৃত্তায়ন, সাব রেজিস্ট্রি অফিসে একই অবস্থা, মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক যেগুলা কলেজ এমপিও ভুক্ত, সেখানে দুর্নীতি, নানান ধরনের অনিয়ম, মানে যেগুলা একদম ছেয়ে আছে। বাজার ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেছেন। পৌরসভা ইউনিয়ন পরিষদ গুলাতে মানুষের নাগরিক দুর্ভোগ, এইগুলা নিয়ে কাউকে মেহেরপুরের অপরাপর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যারা ক্রিয়াশীল, যারা সামনে নির্বাচনে হয়তো কাউরে জোটবদ্ধভাবে ট্যাগ হয়ে নির্বাচন করবে, কেউ সরাসরি নির্বাচন করবে, তাদেরকেও অ্যাড্রেস গুলা করতে শুনিনি। এভাবে কি আসলে রাজনীতি থাকবে? এই সংস্কার আপনার দৃষ্টিতে কি? ছোট্ট করে উত্তর দেবেন, আমরা একদম শেষ সময়। আসলে প্রশ্নটা তো অনেক বড়, এত খুব ছোট করে উত্তর দেওয়াও মুশকিল। তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে রাজনীতি 90 দশক পর্যন্ত আমরা যারা রাজনীতিতে ছাত্র রাজনীতি সক্রিয় ছিলাম, তখনকার রাজনৈতিক বিবেচনা বা আমাদের যারা কর্মী ছিলেন, আমরা যারা কর্মী ছিলাম, সমর্থক ছিলাম, আমাদের যারা নেতা ছিলেন, সমাজ সম্পর্কে তাদের যে বোধ, তাদের যে চেতনা, আজকে কিন্তু এই জায়গাটা একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন অনিয়ম, বিভিন্ন ব্যত্যয় আমাদেরকে এমন ভাবে মানে
আকৃষ্ট করেছে, আমরা প্রত্যেকে আমাদের ওই চেতনাগত জায়গা থেকে সবাই বেরিয়ে এসে আমরা ব্যক্তিগত স্বার্থটাকে প্রদান করে দিচ্ছি। যখন ব্যক্তি স্বার্থ প্রধান হয়ে যায় তখন এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার, কথা বলার আর সুযোগ থাকে না। এবং এটা গত 15 বছর যাবৎ মানুষকে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সুবিধা দেওয়া হয়েছে, আজকে আমরা যারা এর মধ্যে নির্বাচনটা হবে, এটা কখনো মনে হয় হতে পারে, আচ্ছা। আবার কখনো কখনো আমি ব্যক্তিগতভাবে আমি খুব দ্বিধাগ্রস্ত। আনসারুল হক, আপনি কি মনে করেন যে আপনাদের কাছে কতটা মেসেজ আছে যে এটা না, নির্বাচনটা ইলেকশনটা তো হতেই হবে, হতেই হবে? দেশটাকে বাঁচাতে হলে ইলেকশনটা হতেই হবে। কারণ এই যে গভর্নমেন্টের যেটা আপনি বললেন, এই ভ্যাকুমটা তো আমলাতন্ত্রের কারণে। কারণ আমরা এগুলো নিয়ে আন্দোলন করতে পারি, সোচ্চার হতে পারি, কিন্তু আমরা তো ডমিনেট করতে পারছি না। জনপ্রতিনিধি না থাকলে এগুলাই হওয়া স্বাভাবিক। একটা ফাঁকা জায়গায় আপনি স্রোত বদ্ধহীন ভাবে যদি একটা নদী থাকে, তো সেখানে তো শ্যাওলা জমবে, কচুরিপানা জমবে, কিন্তু স্রোত যদি থাকে তাহলে স্রোতে কোনো কিছুই জমতে পারে না, ভাসিয়ে নিয়ে যায়। রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা বললেন যে অনেক সুযোগ সুবিধা নেওয়ার জন্য, হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা নেওয়ার যে বৈধ রাস্তাও তো রয়েছে, ব্যবসা বাণিজ্য সেই, কিন্তু তারপরেও জনগণের বৈধতার চাইতেও শক্তি হয়েছে, মানে পাওয়ার। আপনার কাছে একটা আপনার কাগজ আছে, যেমন আমি আপনাকে বলি যে আমাদের সদস্য সচিবের ভাই, আমি একটা অফিসে কয়েকদিন আগে ওখানে যে উনি যখন পরিচয় দিচ্ছে যে আমি মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই, এটা কি কোনো রাজনৈতিক পদ? না, এটা পদ না। এই পরিচয় ওনার কিন্তু ব্যক্তি পরিচয় আছে। উনি একটা ইয়ের শিক্ষকতা করে, ওই যে পরিবারতন্ত্র, মানে না, তাহলে আপনি যখন এইভাবে পরিচয় দেন এটা কেন? এই উদ্দেশ্যটা কি? আপনি ওই সদস্য সচিব, একটা বড় দলের সদস্য সচিব, আপনি ওই পাওয়ারটাকে ইম্পোজ করতে চাচ্ছেন। সে তো বটে। এইটা হয়তো সবাই ওইভাবে নেবে না, কিন্তু যার সামনে আপনি বলছেন, যে আমলার সামনে বলছেন, ও কিন্তু খুব ভালো বোঝে এটা। হ্যাঁ, এগুলো বোঝে, কিন্তু এগুলো আমাদের এই রাজনীতিতে এক ধরনের দেহুলিয়াত্ব, এবং এই কারণেই আমাদের রাজনীতিতে এটা একেবারে সেন্ট্রাল টু রুট লেভেলই আছে সব জায়গাতে। তো এগুলোকে অনেক সময় হয় কি, একেবারে যথেষ্ট সচেতন রাজনীতিবিদ না হলে এগুলো অনেক সময় ঘটে। আমরা একদম সময় শেষ করে ফেলেছি। অনেক ধন্যবাদ যারা আনসারুল হক, আনোয়ারুল হক কালু, আপনাকেও ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি, সুপ্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ দুই নেতার মুখে কথা। আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথির সাথে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।